আজকে আমি আপনাদের যে ঘটনাটি বলতে যাচ্ছি তা আমেরিকাতেই ঘটা একটি ঘটনা। এই ঘটনাটি আমি সংগ্রহ করেছি আমার এক কলিগের কাছ থেকে এবং ঘটনাটি ঘটেছিল ওই কলিগের অ্যাপার্টমেন্টে। ঘটনাটি আমি সংগ্রহ করি 2010 সালে। তখন আমি একটি বড় কোম্পানিতে চাকরি করতাম এবং ওই চাকরির সুবাদে ওই কলিগের সাথে পরিচয়। একদিন সকালে কলিগরা মিলে আড্ডা দিচ্ছিলাম এবং তখন সে তার ঘটনাটি আমাদের সাথে শেয়ার করে। আমার কলিগের একটু পরিচয় দেই। আমার কলিগের নাম ছিল ইভা, ছদ্মনাম। তার জন্ম আমেরিকার মিসিসিপি স্টেটের ভিক্সবার্গ শহরে। ইভা ভিক্সবার্গেই বেড়ে ওঠে এবং মিসিসিপি স্টেট ইউনিভার্সিটি থেকে সে তার ব্যাচেলার্স কমপ্লিট করে। চাকরি করার জন্য সে নিউ ইয়র্কে আমাদের কোম্পানিতে জয়েন করে এবং এখানেই আমাদের পরিচয়। ইভা আমাকে যেভাবে ঘটনাটি বলেছিল আমি সেভাবেই ঘটনাটি বলছি। ঘটনাটি ঘটেছিল 2007 সালে। আমি তখন ইউনিভার্সিটির 3য় বর্ষের ছাত্রী। সময়টি ছিল জানুয়ারি মাস। প্রথম সেমিস্টার শেষ হয় ডিসেম্বরে এবং কিছুদিন পরেই দ্বিতীয় সেমিস্টার শুরু হবে। আমি তখন আমার বয়ফ্রেন্ড জেমস, ছদ্মনাম, তার সাথে একটি অ্যাপার্টমেন্টে শিফট করি। অ্যাপার্টমেন্টে একটু বর্ণনা দেই। অ্যাপার্টমেন্টের বিল্ডিংটি ছিল 14 তলা এবং অ্যাপার্টমেন্টটি ছিল 13 তলায়। প্রতিটি ফ্লোরেই 4টি করে ইউনিট, এ, বি, সি এবং ডি। আমাদের অ্যাপার্টমেন্টটি ছিল 13A, 2 বেডরুমের একটি অ্যাপার্টমেন্ট। দরজা খুললেই আমাদের লিভিং রুম এবং লিভিং রুমের সাথে সংযুক্ত কিচেন। হাতের বাঁ দিকে একটি ছোট্ট করিডোর। ওই করিডোরের মাঝামাঝি জায়গায় হাতের ডান দিকে আমাদের বাথরুম। করিডোরের শেষ প্রান্তে একটি বেডরুম এবং কিচেনের পাশে আরেকটি বেডরুম। আমরা করিডোরের শেষ প্রান্তের রুমটিতে থাকতাম। প্রথম 2-3 দিন কোনো সমস্যা ছিল না। জানুয়ারির শেষ দিকে আমরা নতুন সেমিস্টার শুরু করেছি। আমিও ধীরে ধীরে ক্লাসে যাওয়া শুরু করলাম আর জেমসও তার কাজে যাওয়া শুরু করল। ঘটনার শুরু ফেব্রুয়ারি থেকে। জেমসের একটি কুকুর ছিল যার নাম ছিল চার্লি। তারা একে অপরকে খুব ভালোবাসত। চার্লির একটি শারীরিক সমস্যা ছিল, সে কানে শুনতে পেত না। চার্লি আমাদের সাথেই থাকত, রুমের মেঝেতে ঘুমত। তো প্রতিদিনের মতো ওই দিনও চার্লি আমাদের রুমেই ঘুমাচ্ছিল। কিছুক্ষণ পর আমাদের ঘুম ভাঙল চার্লির ঘেউ ঘেউ শুনে। ঘড়িতে দেখলাম তখন বাজে রাত 3টা। আমরা দেখলাম যে চার্লি আমাদের রুমে নেই এবং আওয়াজটি আসছে লিভিং রুম থেকে। তখন আমি আর জেমস আমাদের লিভিং রুমে গেলাম। লিভিং রুমে গিয়ে দেখলাম চার্লি লিভিং রুমের একটি কোণায় তাকিয়ে ঘেউ ঘেউ করছে। লিভিং রুমে আমি, জেমস আর চার্লি ছাড়া তখন কেউই ছিল না। চার্লি কেন ঘেউ ঘেউ করছে তা খোঁজার চেষ্টা করিনি আমরা। জেমস চার্লিকে নিয়ে আবার আমাদের রুমে চলে আসে। ওই দিন রাতে আর কিছু ঘটেনি, কিন্তু এর পরের দিন রাতে আবার একই সময়ে একই ঘটনা। চার্লি লিভিং রুমের ওই কোণায় তাকিয়ে ঘেউ ঘেউ করেই যাচ্ছে। এরকম ভাবে প্রায় প্রতি রাতেই চার্লি একই সময়ে লিভিং রুমে গিয়ে একই কোণার দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করত। প্রায় 2 সপ্তাহ এরকম চলছিল। এই ঘটনাটি চলাকালীন সময় এটির কারণ খোঁজার চেষ্টা করছিলাম। চার্লি খুবই শান্ত প্রকৃতির ছিল, কিন্তু সে প্রতি রাতে এরকম ঘেউ ঘেউ কেন করত এটার কারণ আমরা খুঁজে পেতাম না। প্রায় 2 সপ্তাহ পর চার্লির এই প্রতি রাতের ঘেউ ঘেউ শেষ হল। তবে তখন আমি এবং জেমস অন্য একটা জিনিস লক্ষ্য করলাম। আমরা দেখলাম যে চার্লি সারাক্ষণ আমাদের রুমেই থাকত। সে লিভিং রুমে যেতে চাইত না। চার্লিকে নিয়ে বাইরে গেলে সে আবার বাসার ভেতরে আসতে চাইত না। অনেক টেনে তাকে বাসায় ঢুকাতে হতো। সারাক্ষণ ভয়ে ভয়ে থাকত। তাই জেমস চার্লিকে তার মা বাবার কাছে রেখে আসে। আমরা অনেকেই শুনেছি যে কুকুর বিড়ালরা প্যারানরমাল জিনিসের আভাস পায়। মানুষ যা দেখতে পারে না, কুকুর বিড়াল অনেক সময় তা দেখতে পায়। কিন্তু আমাদের এই ঘটনাটিকে নর্মাল ভাবে আমরা নেই। তার 1 মাস পর, অর্থাৎ 1 মাস কেটে যাবার পর তেমন কিছুই ঘটে না। এপ্রিল মাসে আবার ঘটনা শুরু হয়। একদিন রাতে আমি বাথরুমে যাওয়ার জন্য রুম থেকে বের হই। আমাদের রুমের দরজাটা খুললেই আমাদের লিভিং রুমের সোফাটি দেখা যায়। ঘুম ঘুম চোখে আমার মনে হলো লিভিং রুমের সোফায় কেউ বসে আছে। ভাবলাম হয়তোবা ভুল দেখছি, তাই ভালো করে না দেখে আমি বাথরুমে চলে যাই।
বাথরুম থেকে বেরিয়ে যখন আবার সোফার দিকে তাকাই, তখন আমি স্পষ্ট দেখি যে একজন বয়স্ক মানুষ, বয়স 50 থেকে 60 হবে, হাতে একটা পুরনো হ্যাট নিয়ে এবং কালো স্যুট পরে আমাদের সোফায় বসে আছেন। কি ঘটছে কিছু বুঝে ওঠার আগেই ওই বয়স্ক লোকটি আমার দিকে তাকিয়ে হাসলেন এবং উঠে আমার সামনের দিকে হেঁটে চলে গেলেন। লোকটিকে বা কোথায় গেল তা দেখার মতো সাহস আমার ছিল না। আমি আবার রুমে এসে ঘুমিয়ে পড়ি। আমি ঘটনাটি জেমসের সাথে শেয়ার করিনি এবং ঘটনাটিকে স্বপ্ন বলে নিজেকে সান্ত্বনা দিয়ে নেই। এরপর থেকে আমার মাঝে মাঝেই মনে হতো আমাদের লিভিং রুমের সোফায় কেউ বসে আছে। এই ঘটনাটার কিছুদিন পর আমি আর জেমস বাইরে থেকে ডিনার করে বাসায় ফিরি। অ্যাপার্টমেন্টে ঢুকে যখন আমরা আমাদের রুমের দিকে গেলাম এবং তাকালাম তখন আমরা দুজনেই সেই সোফায় বসে থাকা লোকটিকে দেখলাম এবং তখন আমাদের রুমের দরজাটা অনেক শব্দ করে লেগে গেল। জেমস ভেবেছিল হয়তোবা কোনো চোর ঢুকেছে বাসায়। সে তাড়াতাড়ি করে রুমের দরজা খুলল এবং দেখল রুমে কেউ নেই, রুমের সবকিছু ঠিকঠাক। আমি তখন জেমসকে সোফায় বসে থাকার ঘটনাটি বলি। জেমস তখন কিছুটা চিন্তিত হয়ে পড়ে যে বাসায় আসলে কি সমস্যা আছে নাকি এটি আমাদের মনের ভুল। জেমস তখন তার বন্ধু উইলিয়াম আমাদের বাসায় তাকে ডাকে কিছুদিন থাকার জন্য। উইলিয়ামকে জেমস বাসা নিয়ে কিছুই বলেনি। এপ্রিল মাসের শেষের দিকে উইলিয়াম আমাদের বাসায় 1 সপ্তাহের জন্য বেড়াতে আসে। তাকে আমরা লিভিং রুমের পাশের বেডরুমটিতে থাকতে দেই। বেডরুমটি যখন আমরা প্রবেশ করি তখন রুমটি খুবই উদ্ভট একটা গন্ধ ছড়ায়। একটি স্যাঁতস্যাঁতে টাইপের গন্ধ পুরো রুমে। এই গন্ধটি কিছুদিন আগেও যখন আমি রুমটিতে যাই তখনও ছিল না। তখন আমরা গন্ধটি দূর করার জন্য এয়ার ফ্রেশনার ব্যবহার করি, এয়ার কন্ডিশনার ছেড়ে দেই, জানালা খুলে দেই, কিন্তু তবু গন্ধটি যাচ্ছিল না। অনেকক্ষণ পর গন্ধটি কমে আসলো কিন্তু পুরোপুরিভাবে গেল না। ওই দিন রাতে উইলিয়াম ওই রুমে ঘুমালো এবং আমরা আমাদের রুমে। পরের দিন সকালে উইলিয়াম আমাকে জিজ্ঞাসা করল, তুমি কি রাতে লিভিং রুমে এসেছিলে? আমি বললাম, না তো, কেন? উইলিয়াম বলল, সবাই ঘুমিয়ে যাওয়ার পর রাতে লিভিং রুমের শব্দ শুনে আমার ঘুম ভাঙে। শুনে মনে হচ্ছিল পুরুষ কণ্ঠে কেউ গুনগুন করে গান গাচ্ছে। আমি তখন আমার রুম থেকে উঠে দরজাটা খুললাম, দেখলাম যে লিভিং রুম পুরোটাই খালি। আর ঠিক তখনই দেখলাম তুমি করিডোরের দিকে যাচ্ছ। আমি তখন আর কিছু না ভেবে রুমে এসে শুয়ে পড়লাম। কিন্তু কি আশ্চর্যের বিষয় হলো, যখন আমি বিছানায় গেলাম ওই স্যাঁতস্যাঁতে গন্ধটি আরো তীব্র হয়ে গেল। ঘুমানোর চেষ্টা করছিলাম কিন্তু ঘুম আসছিল না। আস্তে আস্তে যখন সকাল হচ্ছিল গন্ধটিও কমে আসছিল আর আমি আবার ঘুমিয়ে পড়ি। আমি উইলিয়ামের কথা শুনে খানিকটা অবাক হই, কারণ আমি রাতে লিভিং রুমে যাইনি। তাহলে উইলিয়াম কাকে দেখলো আর পুরুষ কণ্ঠেই বা কে গুনগুন করছিল? এটা কি তাহলে সেই বৃদ্ধ লোকটি যাকে আমরা আগেও দেখেছি? এগুলো ভাবতে ভাবতে আমি ওই দিনের মতো ক্লাসে চলে যাই। ওই দিন ও আরো কিছু ঘটেনি, ওই দিন আর কিছুই ঘটেনি। পরের দিন সকালে উইলিয়াম, আমি আর জেমস একসাথে বসি সকালের নাস্তার জন্য। রুমের নিস্তব্ধতা ভেঙে উইলিয়াম বলল, তোমাদের বাসায় কি কোনো সমস্যা আছে? আমি আর জেমস একে অপরের দিকে তাকালাম। জেমস বলল, তোমার এমন মনে হচ্ছে কেন যে এই বাসায় সমস্যা আছে? উইলিয়াম বলল, গতকাল রাতেও আমার ঘুম ভাঙা একটা শব্দটি আসছিল আমার বিছানার নিচ থেকে, যেন মনে হচ্ছিল কেউ একজন নিচ থেকে আমার বিছানায় নক করছে। মাঝে মাঝে বিছানাটি কেঁপে উঠছিল এবং এইসব ঘটনা চলাকালীন সময় ওই স্যাঁতস্যাঁতে গন্ধটি তীব্র হচ্ছিল। জেমস খানিকটা চুপ থেকে বলল যে, তুমি হয়তো বা স্বপ্ন দেখেছ। উইলিয়াম আর কোনো কথা বলেনি। আমি তখন নিশ্চিত ছিলাম যে আমাদের বাসায় সত্যিই কোনো সমস্যা আছে এবং এই বাসা ছেড়ে দিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। ওই দিন রাতে আমাদের ঘুম ভাঙে উইলিয়ামের চিৎকারে। আমি আর জেমস তাড়াতাড়ি তার রুমে যাই এবং গিয়ে দেখি উইলিয়াম রুমের একটি কোণায় জড়সড় হয়ে বসে আছে আর তার জামা কাপড়, শরীর রক্তে ভেজা। জেমস এত রক্ত দেখে সবার আগে ফোন করে অ্যাম্বুলেন্সকে। উইলিয়ামের চোখে মুখে ভয়ের ছাপ, তার হাত পা কাঁপছে।
আছে, ভয়ের তো চোখে তাকিয়ে আছে বিছানার দিকে। বিছানাতে অনেক রক্ত। আমি আর জেমস উইলিয়ামকে লিভিং রুমে নিয়ে এসে বসাই এবং জিজ্ঞাসা করলাম কি হয়েছে। উইলিয়াম আমাদের যা বলল তা শোনার জন্য আমি বা জেমসকেও প্রস্তুত ছিলাম না। উইলিয়াম বলল, গত 2-3 দিনের মতো আজও আমার ঘুম ভাঙে লিভিং রুমের আওয়াজে। আমি আজকেও দরজা খুলে দেখি লিভিং রুমে কেউ নেই। স্যাঁতে স্যাঁতে গন্ধটি তখন তীব্র হচ্ছিল। আমি বিছানায় এসে শুয়ে পড়ি। ঘুম আসবে আসবে এমন একটি সময় আমি অনুভব করলাম আমার টি শার্টটি ভিজে গেছে। আমি যখন চোখ খুললাম আমি তখন দেখলাম একটি 25 থেকে 30 বছরের মৃত লোক এবং তার মাথা থেকে রক্ত পড়ছে। সে আমার বিছানায় পড়ে আছে। আমার বিছানা তার রক্তে ভরে গেছে। আমার জামা কাপড়ও তারই রক্তে ভেজা। আমি তখন বাস্তব আর স্বপ্নের পার্থক্য খুঁজে পাচ্ছিলাম না। আমি যদি স্বপ্নই দেখি তাহলে এটা বাস্তবে হয় কিভাবে? যখন মনে হচ্ছিল আমি জ্ঞান হারাবো তখন জোরে একটা চিৎকার দিয়ে বিছানা থেকে নেমে যাই, আর লাশটিও জানি না কিভাবে হাওয়ায় মিলিয়ে যায়। তারপরেই তোমরা আমার রুমে এসে ঢুকলে। আমি চুপ করে বসে শুনেই যাচ্ছি। কেন জানি না কিছু বলার সাহস হচ্ছিল না আমার। জেমস তখন পুলিশকে ফোন দেয়। পুলিশ এসে তাদের নর্মাল জিজ্ঞাসাবাদ করে। অ্যাম্বুলেন্সের প্যারামেডিক্যাল লোকগুলো বলে এটি উইলিয়ামের রক্ত নয়, কারণ উইলিয়ামের শরীরে কোনো ক্ষত নেই এবং রুমে উইলিয়ামের রক্ত যে পরিমাণে পাওয়া গেছে, একজন সুস্থ মানুষের শরীর থেকে ওই পরিমাণের রক্তক্ষরণ হলে তার বেঁচে থাকার সম্ভাবনা কম, নেই বললেই চলে। ওই দিন রাতে আর কেউ ঘুমায়নি এবং সকাল হলেই অ্যাপার্টমেন্টটি ছেড়ে দেবার জন্য জিনিসপত্র গুছানো শুরু করি। জিনিসপত্র গুছিয়ে নিচে যাওয়ার সময় আমাদের এক প্রতিবেশীর সাথে দেখা হয়। উনি থাকেন 13D-তে। ওনার সাথে কথা বলার এক পর্যায়ে উনি বলেন, তোমাদের আরো অনেকেই এই পরিস্থিতির শিকার হয়েছে, তোমাদের মতোই। আমি কৌতূহলের সাথে জানতে চাইলাম যে কি ঘটেছিল এই বাসায়। উনি বললেন, প্রায় 5 বছর আগে এই বাসায় এক নবদম্পতি উঠেছিল। সবার সাথে তাদের ভালোই সম্পর্ক ছিল, কিন্তু একদিন লোকটি এসে দেখল যে তার স্ত্রী লকার থেকে তার সমস্ত টাকা চুরি করে অন্য একটি লোকের সাথে পালিয়ে গেছে। এই শোক আর লোকলজ্জার ভয় লোকটি সহ্য করতে পারেনি, তাই সে ওই দিন রাতে অ্যাপার্টমেন্টের বাথরুমে আত্মহত্যা করে। কিন্তু কোনো এক অজানা কারণে লোকটির লাশ কিচেনের পাশের বেডরুম থেকে পাওয়া যায়। মেঝেতে লাশটি টেনে নেওয়ার চিহ্ন ছিল, কিন্তু সিসিটিভিতে ওই লোকটির পরে বাসায় কাউকেই ঢুকতে দেখা যায়নি। কেউই জানে না যে লোকটি কিভাবে বাথরুম থেকে বেডরুমে গেল। তারপর থেকে এই অ্যাপার্টমেন্টে অনেক মানুষই ওঠে, কিন্তু কেউই 2-3 মাসের বেশি থাকতে পারে না। অ্যাপার্টমেন্টের মালিক 2 বার ফাদারও এনেছিল বাসাটি শুদ্ধ করার জন্য, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হয়নি। আমি যখন এই মর্মান্তিক ঘটনাটি শুনছিলাম তখন ওই মৃত লোকটির জন্য কষ্ট হচ্ছিল, কিন্তু একই সাথে আমি ভয়ও পাচ্ছিলাম। উইলিয়াম একজন 25-30 বছরের লোককে দেখেছে, আর আমার প্রতিবেশীও বলল লোকটি সদ্য বিবাহিত। তাহলে আমি আর জেমস যে বৃদ্ধ লোকটিকে দেখেছিলাম সে কে ছিল? এই বাসায় হয়তোবা একটি না, আরো অনেক ঘটনাই ঘটেছিল যা সবারই অজানা। হয়তোবা কেউ অথবা কোনো কিছু চায় না যে বাসাটির আসল রহস্য উদ্ঘাটন হোক। ওই দিনই আমরা বাসা ছেড়ে দেই এবং তারপর থেকে আমি আর কোনো প্যারানর্মাল জিনিসের সম্মুখীন